তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আলোচনা করব ডেপ্রিসিয়েশন নিয়ে। ডেপ্রিসিয়েশনের বাংলা হলো অবচয়। এখন ডেপ্রিসিয়েশন বা এই অবচয়টা কি? আপনি একটি জিনিস যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকেন, সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। তো এই ক্ষয়প্রাপ্ত হওয়ার যে মূল্যটা নির্ধারণ করা হয়, সেটাকেই ডেপ্রিসিয়েশন বা অবচয় বলে। তো এখানে দেখি ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা আমরা দেখি। Depreciation is the systematic allocation of the depreciable amount. এই যে depreciable amount of an asset over its useful life. হ্যাঁ, তো এর ইউজফুল লাইফের উপর ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা দিয়ে বের করতে হয় ডেপ্রিসিয়েশন। এখন ইউজফুল লাইফটা কি? ইউজফুল লাইফটা হলো একটা মেশিন হোক, পিপিই, প্রপার্টি প্ল্যান, ল্যান্ড হোক আর বিল্ডিং হোক, যেটাই হোক, সেটা আপনি যে কয়দিন যতদিন ব্যবহার করা যাবে, ইকোনমিক বেনিফিট দিবে, ঠিক ততদিনকে ইউজফুল লাইফ হিসেবে ধরা হয়। তো এখানে দেখেন, এখানে আগেই বলে দেওয়া আছে যে এখানে একটা দশ লাখ টাকার একটা মেশিনারি আছে। তো এই মেশিনারির মধ্যে, এই 10 লাখ টাকা মেশিনারির মধ্যে রেসিডুয়াল ভ্যালু আছে 2 লাখ টাকা। এখন রেসিডুয়াল ভ্যালুটা কি? রেসিডুয়াল ভ্যালুটা হলো আপনার কোনো আসবাবপত্র, কোনো মেশিনারি, কোনো ল্যান্ড ল্যান্ড ডেপ্রিসিয়েশন হয় না। মেশিনারি কিংবা কোনো অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেটের যে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট থাকে, যে কয় বছর পর ইউজফুল লাইফের ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, এগুলো ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট থাকে। তারপরে ধরেন 5 বছর পরে এখানে ইউজফুল লাইফ, যেহেতু এইটার ইউজফুল লাইফ 5 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এই 5 বছর পরে যে অ্যামাউন্টটা থাকবে, সেটাকে রেসিডুয়াল ভ্যালু বা স্ক্রিপ ভ্যালু বলে। আর রেসিডুয়াল ভ্যালু বের করার জন্য প্রথমে যে তো এই রেসিডুয়াল ভ্যালুটা বের করার জন্য যেটা বাকি থাকবে, এই 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার মধ্যে থেকে যখন সেলিং কোনো কস্ট হবে, সেলিং কস্ট যেমন মেরামত কস্ট, তার মার্কেটিং কস্ট, এই সেলিং কস্ট বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে, সেটাই হবে রেসিডুয়াল ভ্যালু বা স্ক্রিপ ভ্যালু। তো দেখেন, এখানে যেহেতু কোম্পানি আগে থেকেই বলে দিয়েছে যে 2 লাখ টাকা রেসিডুয়াল ভ্যালু, তাহলে 2 লাখ টাকা যদি রেসিডুয়াল ভ্যালু হয়, তাহলে অবচয় আমরা কত ধরবো? 10 লাখ টাকার একটা মেশিনারি, এখানে দেখেন 10 লাখ টাকার মেশিনারি, এই 10 লাখ টাকার মেশিনারি থেকে রেসিডুয়াল ভ্যালু 2 লাখ টাকা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে কত লাখ থাকে? 8 লাখ। এই 8 লাখকে আমরা 5 দিয়ে ভাগ করব, কারণ এখানে ইউজফুল লাইফ বলা আছে 5 ইয়ার্স। একে দেখেন, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করলে 1,60,000 টাকা আসে প্রতি বছরে। তো প্রতি বছরে 1,60,000, 1,60,000, 60,000 করে আসে এই ডিপ্রিসিয়েবল অ্যামাউন্টের উপরে, যেটা প্রতি বছরের অবচয়। তো এইটাকে আবার আমরা 5 দিয়ে আবার গুণ করি 5 বছর, তো 8 লাখ পেলাম ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট। তো আমরা আবার প্রথম থেকে দেখি ডিপ্রিসিয়েবল অ্যামাউন্টটা কিভাবে বের করতে হয়। আমাদের যে মেশিনারির যে কস্ট,
আমাদের যে মেশিনারি যে কস্ট, এই কস্ট থেকে আমরা রেসিডিউয়াল ভ্যালুটা শুধু বাদ দিয়ে দেব। 2 লাখ রেসিডিউয়াল ভ্যালু বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই হলো ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট। এই যে ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট, এটাই হলো ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট, মানে যেটার উপর অবচয় ধার্য করা যায় সেটাই ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের পর যেহেতু এখানে বলাই দেওয়া আছে 5 বছর মেশিনটার ইউজফুল লাইফ, তাহলে 5 দিয়ে ভাগ দিলে 1,60,000 টাকা আসে। এই 1,60,000 টাকা হলো প্রতি বছরের অবচয় এখানে ধার্য করা হয়েছে। তো আমরা ঠিক একই নিয়মে যেভাবে বের করছি, এখানে 1,60,000, 1,60,000, 1,60,000, 1,60,000, ঠিক একইভাবে ওইভাবে বের করার ম্যাথের ফর্মুলাটা এখানে দেখেন। টোটাল দেওয়া যে প্রথমে অ্যামাউন্ট কত, 10 লাখ। 10 লাখ থেকে আমরা এখানে অ্যামাউন্ট, ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট আমরা বের করব। ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট কোনটা, মানে অবচয় চার্জযোগ্য একটা অ্যামাউন্ট বের করার জন্য এখানে কস্ট কত, 10 লাখ, মেশিনারি কস্ট এখানে 10 লাখ দেওয়া আছে। তারপর রেসিডিউয়াল ভ্যালু, এই রেসিডিউয়াল ভ্যালু 2 লাখ বাদ দিয়ে দিলে কত হয়, ডিপ্রিসিয়েবল অ্যামাউন্ট 8 লাখ আসে। এই যেখানে দেখেন 8 লাখ চলে আসছে। আচ্ছা, 8 লাখ চলে আসে। এখন আমরা ডিপ্রিসিয়েশন বের করবো। ডিপ্রিসিয়েশন বের করার জন্য কস্ট 10 লাখ, রেসিডিউয়াল ভ্যালু 2 লাখ, এই যে, আর ইউজফুল লাইফ 5 বছর। এই যে দেখেন কস্ট 10 লাখ মাইনাস 2 লাখ, রেসিডিউয়াল ভ্যালু মাইনাস ইউজফুল লাইফ 5 ইয়ার দিয়ে ভাগ দিলে 1,16,000 চলে আসছে। তো ফিচার অফ ডেপ্রিসিয়েশনে এখানে দেখবো আমরা ডেপ্রিসিয়েশনের বৈশিষ্ট্য কি, নন ক্যাশ এক্সপেন্স, চার্জ এগেনস্ট প্রফিট, এটা প্রফিটের এগেনস্টে চার্জ করতে হয়। আর এটা নন ক্যাশ এক্সপেন্স, এটা ক্যাশ জাতীয় এক্সপেন্স না, যেহেতু এটা অবচয়টা চোখে দেখা যায় না। অবচয়টা এটা ধারণা করে বের করতে হয় কোম্পানির সুবিধার জন্য। ডিডাক্টেড ফ্রম দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট ইন ব্যালেন্স শিট, অ্যাসেটের ব্যালেন্স শিটের অ্যাসেট থেকে ডিডাক্ট করতে হয়, ব্যালেন্স শিটের অ্যাসেট থেকে বিয়োগ করে দিতে হয়। অনলি অন এস্টিমেট, এটা শুধু এস্টিমেটের উপরে। নো ফিক্সড ওয়ে অফ ক্যালকুলেশন, মেনি মেথড আর অ্যাভেলেবল, কোনো নিয়ম নাই, আরো অনেক বিভিন্ন ধরনের নিয়ম আছে, যেমন স্ট্রেট লাইন মেথড, যেটা করলাম এটা স্ট্রেট লাইন মেথড করলাম। তারপরে অ্যাভারেজ মেথড আছে, আরো অনেক মেথড আছে। অন্য ক্লাসে আমরা অন্য মেথড নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভকামনা রইল।